সমবেত কণ্ঠে গানটা বেজে চলেছে রাস্তা দিয়ে। আমি জানালার সামনে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইলাম। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি আর বিপুল জনতার মাঝে মধ্যে সমবেত কণ্ঠে হোলি হে বলে চিৎকার শুনতে পাচ্ছি। প্রত্যেকে রং মেখে ফুট। সব বয়সী নারী পুরুষ ভিড় করে খেলায় মেতেছে। আবারও স্নান করার ভয়ে আর সর্দি লাগানোর ভয়ে যদিও আমি যেতে আর রাজি নই, তবে এইসব দেখে ভালোই লাগছে। আমি খেলেছি, ওই তো দুপুর অব্দি দু একজন এলো, লাগিয়ে গেল, আমিও লাগালাম, এই আর কি। বাড়িয়ে বলবো না, গিন্নিকে আবির মাখিয়ে দু একটা প্রেমের লাইন বলা আমার হয়। এতদিন সংসার করার পর এখন আর সেসব চলে নাকি? এখন ওই সব থেকে বেশি চলে খরচের গল্প আর টাকার হিসেব। সেই দুপুরে তারও রং খেলা শেষ। তারপর খাওয়া দাওয়ার পর সে পাশের বাড়িতে গিয়েছে। মহিলাদের গল্পের আসর বসলে সেখানে দিন থেকে রাত হয়ে যেতে পারে, কিন্তু তাদের গল্পের স্বাদ মেটানো সম্ভব নয়। এমনই কোনো রসালো বিষয়ের ঝুড়ি হয়তো আজ তারা পেয়েছে। যাই হোক, তারা গল্প করুক গে, আমার আর কাজ কি? আজ অফিস নেই, তাই সারাদিন কেমন একটা শুয়ে বসে কাটানোর দিন। সারাদিন অফিস বসে বিরতি চাইলেও যখন বিরতি আসে তখন কেমন যেন একঘেয়ে লাগে জীবনটা। আজও ঠিক তেমনই লাগছে। এদিকে বসন্তের খাঁ খাঁ করা দিন, কেমন ঝিম ধরানো সূর্যতাপ। বাইরে বেরোলে ধুলো আর রোদ্দুরের কারণে নাকে কেমন একটা বিরক্তিকর অনুভব হয়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। টেবিলে পড়ে থাকা বিদেশি ম্যাগাজিনগুলো ঘেটে রেখে আবারও দাঁড়ালাম জানলায়। দুটো ছেলে রং কেমন খেলছে, দুজন দুজনকে ভয় দেখাচ্ছে, আবার হেসে উঠছে। খেলাতে কিছুই নেই, কিন্তু তবু যেন অনেক কিছুই আছে। সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ল। তখন সময়ের এত হিসেব ছিল না, কারণ কোনো খোঁজা ছিল না। বড্ড ভালো ছিল দিনগুলো, তাই না? ছোটবেলায় বুঝতাম না যে এই বহু আকাঙ্ক্ষিত বড়বেলা আসলে চিন্তা আর দুশ্চিন্তায় ভরা। আরো যখন সময় কাটছিল না, তখন হঠাৎ মনে পড়ল ঠাকুর মশাইয়ের কথা। হ্যাঁ, এমন একটা ম্যারমারে দিনকে নিজের জাদুতে যদি কেউ চাঙ্গা করে দিতে পারে, সেটা একমাত্র হলো তারানাথ জ্যোতিষী। হ্যাঁ, একদম ঠিক সময়ে ওনার কথা মনে পড়েছে। এই তো সপ্তাহ দুয়েক আগে পাহাড়িয়া অঞ্চলের এমন সুন্দর একটা হাড়হিম করা ঘটনা শোনালো যে বৃষ্টি ভেজা দিনটাকে দুর্দান্ত করে দিয়েছিল। চারির হাতের সেই মুড়ি মাখা খেতে খেতে কিশোরী আর আমি সেদিন মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই পাহাড়ের আনাচে কানাচে জমাট বাঁধা রহস্যের ভেতর। আজকেও এমন একটা সময় কাটাতে পারলে মন্দ হতো না কিন্তু। আর আশা করি আজকের হোলির দিনে তারানাথ ঠাকুর মশাইয়ের কাছে তেমন কেউ আর আসবেন না। কাজেই এই সময় গল্প বলতে ওনারও বিশেষ অসুবিধে হবে না বলেই মনে হয়। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম ঠিক, কিন্তু বাইরে এক একজন যেভাবে এগিয়ে আসছিল রং মাখাতে, যে ভয় পেয়ে গিয়েছিলাম। সারা রাস্তায় এমনটা হলে আমি কজনকে আটকাতে পারবো? ঠাকুর মশাইয়ের বাড়ি যেতে যেতেই না ভূত হয়ে যায়। ফিরে আসতে চাইতেই থমথমে করা আমার ঘরটা চোখের সামনে ভেসে উঠল। আবার সেই নিস্তব্ধ একটা পরিবেশে গিয়ে সময় কাটাবো? সেই জানলা দিয়ে মুখ বের করে ঘন্টার পর ঘন্টা এলোমেলো কথাগুলো ভাবতে থাকবো? না, বরং আমি বেরিয়েই পড়ি। যেভাবেই হোক আটকে দেবই সবাইকে। গাড়িতে উঠে গেলেই তো আর ভয় নেই। যাক, যেতে সমস্যা হলো না আর। মটলেনে পৌঁছে একটা দোকানে গেলাম, একটু আবিরও নিলাম। আজকের দিনে গুরুজনদের প্রণাম করাটা ভালো। তারপর পাসিং শো আর মন্ডাও নিলাম। নিতেই ঘাড় ঘুরিয়ে দেখি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে কিশোরী আমার দিকেই তাকিয়ে হাসছে। আমি তার দিকে এগোতে এসে বলে উঠল, যাক, তবে ভালোই কাটবে দিনটা আজকে। আমারও সময় কাটছিল না যেন একদম। চলো একটা খাসা গল্প শুনে আসি। তুমি তো আজকে সবই নিয়েছো, তবে আমার কিচ্ছু না কিনলেও হচ্ছে আজকে। আমরা হাঁটতে শুরু করলাম। ততক্ষণে সকলে ঘরে ফিরছে। ক্লান্ত আর রঙিন শরীরগুলো এবার রং ওঠানোর জন্য অনেকটা সময় ব্যয় করবে। উফ, ভাবতেই কেমন ভয় ধরে। ভায়া, আবির নিয়েছো কি? হ্যাঁ, নিয়েছি তো। তা তোমার রং খেলা কেমন কাটলো বলো? বলতেই হেসে উঠল কিশোরী। ওর তো আবার সামান্য কিছুতেই হেসে ফেলাটা অভ্যেসে পড়ে। আরে কি যে বলো তুমি! আমাদের কি আর সেই বয়স আছে বলো তো? সেইগুলো স্বর্ণালী দিন সেই কবে ফেলে এসেছি।
রং খেলা, তারপর আবির মাখানোর নামে প্রিয় ব্যক্তির গা লাল গোছে ছুঁয়ে ফেলার আনন্দ, আবার অন্যদিকে কাউকে টার্গেট করে ভূত সাজানোর খেলা। উফ বাবা! সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমিও আবার আবির লাগিয়ে কাউকে স্পর্শ করার স্বাদ মিটিয়ে নিয়েছো নাকি কিশোরী? হুম, নইলে তো আনন্দের ভেতর এই আনন্দটাও যুক্ত হতো না ভায়া। কিশোরী আবারও হাসলো। আরে দূর, সেই ছোটবেলার কথা ছাড়ো তো ওসব। আমরা হাঁটছি, রোদ্দুরে একটু ঘেমেও গিয়েছি। একটু পর সে বলে উঠল, তা ভায়া, সংবাদটা দেখলে আজকে? হ্যাঁ দেখলাম, কেন বলো তো? সম্ভবত 2 কি 3-এর পাতায় ছিল ঘটনাটা। বুঝলাম বেশ একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, যেটার কথা কিশোরী বলছে এইভাবে। কিন্তু কোন ঘটনা সেটাই বুঝতে পারলাম না, তাই প্রশ্ন করলাম, কোন ঘটনা বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আজ সেভাবে খবরটা যদিও পড়া হয়নি, আর 2-3 পাতায় এমন কোনো বড় ঘটনা তো পড়িনি যে মনে থাকবে। যাক, তুমি বলো কি এমন ঘটনা যে এতটা গুরুত্ব সেটা? কিশোরী একটু থেমে বলল, আরে দেখলে না, একটা সন্তান সম্ভবা মেয়ে খুন হয়েছে। কি বিভৎসভাবে তাকে খুন করা হয়েছে। পেটে দেখলাম 9 মাসের বাচ্চা ছিল একটা। কি বাজে লাগে বলো তো? একটা নতুন সদস্য পৃথিবীর সৌন্দর্য দেখার আগেই শেষ হয়ে গেল। সৌন্দর্য আর কোথায় থাকলো হে বিভূতি, যেখানে এমন বিভৎসভাবে কাউকে খুন করে দেওয়া হয়, তাও আবার সে সন্তানের জন্ম দিত আর কিছুদিন পর। সেখানে সৌন্দর্য বলে আর কি থাকে সেটাই তো আমি ভাবছি। তোমার মনে হয় আর কিছু আছে সৌন্দর্যের? অবশ্য কিছু ভুল বলেনি কিশোরী। ঘটনাটা শুনেই কেমন বিমর্ষ লাগলো, অথচ ভাবতে কেমন অবাক লাগে, যারা খুন করে তারাও তো আমাদের মতনই লোক। খুব জানতে ইচ্ছে করে তাদের আবেগ অনুভূতিগুলো ঠিক কেমন। আমরা তো কাউকে খুন করার কথা সহসা ভাবতেও পারি না। ঠিক যেগুলো আমাদের কষ্ট লাগে সেগুলি তারা পরম হেলায় করে ফেলতে পারে। কি অদ্ভুত, কি অদ্ভুত! আমি আরো কিছু জানতে চাওয়ার আগেই কিশোরী বলে উঠল, ওই তো চলে এসেছি, চলো। এখনো অপেক্ষা, চারি কখন দরজা খোলে। আজ আবার এমন একটা দিন, না জানি কে কি করছে না করছে। আমরা দরজায় শব্দ করার খানিক পরেই চারি দরজা খুলল। আমাদের দেখেই প্রথমে অবাক হলো, আর তারপর লম্বা হাসি টেনে বলে উঠল, আরে কাকা বাবু যে, আসুন আসুন, আজকের দিনে আপনাদের দেখে ভালো লাগলো। আমরা দুজন বৈঠকখানায় গিয়ে পৌঁছলাম। উনি আমাদের সামনে এলেন। আমরা ওনার আর ওনার স্ত্রীর পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। চারি আমাদের পায়ে আবির দিয়ে প্রণাম করল। তারপর চা আর মুড়ি মাখা খেয়ে তারপর আমরা গল্পে বসলাম। তো বলো, তোমাদের কি খবর? সবই ভালো, কিন্তু ওই মাঝে মধ্যে আপনাকে মনে পড়লে আর কাজে মন বসছে না। ইচ্ছে করে এখানে ছুটতে চলে আসি, আর এটার জন্য কাজেরও ব্যাঘাত ঘটে। ঠাকুরমশাই আর আমি দুজনে হেসে উঠলাম কথাটা শুনে। ঠাকুরমশাই বললেন, তাহলে কিন্তু একটা কাজ করতে পারো। তুমি কাজ আর পরিবার ফেলে পুরোপুরি আমার মতন জীবন শুরু করো। আমি যেটা আগে করেছি তুমি এবার না হয় সেটাই করো। আমার মতোই তন্ত্র সাধনা করে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানোর মজা উপলব্ধি করো। হুম, বিষয়টা আপনি মন্দ বলেননি, কিন্তু ভয় হচ্ছে আপনাকে নিয়ে। আমায় নিয়ে? কিন্তু কেন? আরে, আমি হারিয়ে গেলে আমার পুরো পরিবার যে আপনাকে এসে ধরবে, পুলিশ জেরা করবে আপনাকে। তো তাতে আমার কি? আমি তন্ত্রের মাধ্যমে তাদের মন বদলে দেব। এমন করে দেব যে তাদের মাথা থেকে আমি উঠে যাব। কিশোরী এবার মাথা চুলকে বলে উঠল, হুম, ঠিকই তো। এভাবে আমি ভেবে দেখিনি। আসলে আপনি পারেন না তেমন কোনো কাজই নেই। আমি এবার কিশোরীর দিকে তাকিয়ে বললাম, তুমি তাহলে খুব শীঘ্রই বেরিয়ে পড়ো কিশোরী, বুঝলে? চাপ নেই, তোমার যাতে ব্যাঘাতে না ঘটে আমি চেষ্টা করব। না বাবা, থাক, আর আমার গিয়ে কাজ নেই। বরং ঠাকুরমশাইয়ের কাছে তার গল্পগুলো শুনবো আর উপলব্ধি করব, তাতেই অনেক। আমরা তার কাছে শুনেই সেই অজানা অচেনা জায়গায় হারিয়ে যাব, এটাই তো ভালো। অনেক কিছুই আছে যেটা দূর থেকে দেখে মজা নেওয়া ভালো, নিজের সাথে না করে সেটা উপলব্ধি করাই শ্রেয়। তোমার ভয় ধরে গেল কিশোরী? আর বড় কথা,
তোমায় যদি কেউ বাড়িতে থাকতে না দেয় আর তুমি বনের মাঝে গিয়ে পড়ো, তাহলে ভাবো একেবারে বাঘের পেটে ঢুকে যাবে। হ্যাঁ এটা তুমি ভুল বলনি বিভূতি। আজকাল লোক কি আর আগের মতো আছে? তবে কিশোরী, তুমি কি ভাবছো? কিশোরী ঢোক গিলে বলল, আজ থাক সেই আলাপ। হ্যাঁ, অন্যদিন সেটা নিয়ে ভাবা যাবে। আজ বরং ঠাকুরমশাই আপনি একটা ভালো দেখে গল্প করুন তো। বসন্তের রঙিন বিকেলের পড়ন্ত বেলায়। দেখলেন ঠাকুরমশাই, ভয় কেমন কাব্য বেরিয়ে আসছে কিশোরীর গলা দিয়ে। সে তুমি ভুল কিছু বলনি। ভয় দু চোখ জুড়ে এবার কেমন বসন্তের রঙিন বিকেল দেখতে পাচ্ছে। আরও কিছুক্ষণ হাসাহাসির পর আমি অবশেষে বলে উঠলাম, এবার তবে সত্যি একটা গল্প হোক, দারুণ জমবে কিন্তু। আবারও একদিন বেরিয়ে পড়লাম। সংসার জীবনে আসার অনেক আগের গল্প। ছটপটে মনটা নিয়ে কিছুতেই যেন কোথাও ভালো লাগছিল না। এমন করেই একদিন ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে গেলাম। স্টেশনে একটা ট্রেনও তখন এসে দাঁড়িয়েছে। ট্রেনটা যাবে সোজা উত্তরের দিকে। আমি চেপে বসলাম। তখনও বিকেল, পৌঁছাতে সেই কাল। একটা দিন ট্রেনে একটা সুন্দর অভিজ্ঞতা হবে আশা করি। বেশ একটা জায়গা পেলাম জানলার পাশে। ট্রেন ছাড়ার পর দেখলাম কামরা পুরো ফাঁকা। আমি হাঁপ ছেড়ে একটু হেলান দিতে যাব, দেখি ছুটে ছুটে একজন আসছে ওই রুমে। উঠে বসলাম আর তাকিয়ে দেখলাম এক 30-এর শ্যামবর্ণ যুবক, কাঁধে একটা ব্যাগ। আমি হেলান দিলাম, তারপর বাইরের দিকে তাকালাম। শহর, গ্রাম, গাছগাছালি ইত্যাদিকে পেছনে ফেলে দুরন্ত গতিতে এগিয়ে চলা ট্রেনের দুলুনির শব্দটা শুনতে শুনতে কখন যেন নিদ্রা এসেছিল দুই চোখে তা বুঝতে পারিনি। বাইরে থেকে আসা বাতাস গায়ে লেগে শরীরটা যেন আরো অলস করে দিচ্ছিল। সন্ধ্যের সময় ঘুম ভাঙল। মনে হলো কোনো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। চোখ কচলে দেখি সামনের লোকটি নেমে গেলেন। কয়েকটা হকার এরই মধ্যে চিল্লিয়ে যাচ্ছে এদিক সেদিক। লোকজন তেমন আর ওঠেনি, তবে স্টেশনের লোকজনের কিছুটা আওয়াজ ভেসে আসছে। আলো জ্বলে উঠেছে চারিদিকে। দু একটা মশা কানের সামনে প্যান প্যানানি সুর তুলে বিদায় নিল। ট্রেনটা আবার দুলে উঠল। কামরা কিন্তু ফাঁকা। ছেড়ে দেওয়ার আগেই লোকটা আবার এসে পৌঁছালো কামরায়। হাত মুখ মোছা দেখে বোঝা গেল সে খেতে গেছিল। এবার আমার উল্টো দিকে বসলো। একটু হাসি টেনে বলে উঠল, ঘুম হলো আপনার? আমি ছোট্ট হাসি এসে বললাম, হ্যাঁ, ওই একটু চোখ লেগে গেছিল। তা আপনি যাচ্ছেন কোথায়? আমি মালদা যাচ্ছি, ওখানেই আমার বাড়ি। আর আপনি? তেমন কোনো গন্তব্য নেই, দেখি কোথায় গিয়ে দাঁড়ায় ট্রেনটা। আমার আসলে ভালো লাগে এভাবে বেড়ানোর। আসলে আমি এমনই, অবাক হবেন না। বেশ ভালো লাগলো। এটাও বা কজন পারে বলুন তো? কজনের ভাগ্যে থাকে এমন করতে পারা? তা আপনার বাড়ি কোথায়? কলকাতা। আপনি কোথায় গিয়েছিলেন? আমি বারাসাতে কাজ করি, ওখান থেকেই ফিরছিলাম। ও, আপনার নামটা তো জানা হলো না। আমি হলাম গিয়ে পরেশ, পরেশ দে। আর আপনি? আমি তারানাথ চক্রবর্তী। উনি এবার আমার পায়ে হাত রেখে প্রণাম করলেন। নমস্কার ঠাকুরমশাই। আপনি বেশ সাধারণ হয়ে থাকতে পছন্দ করেন দেখছি। আপনার মধ্যে কোনো অহংকার নেই, নিজের পরিচয় লোককে দেখানোর তাড়া নেই। আপনি সত্যি অন্যরকম। ছাড়ুন তো এইসব। কেউ কেউ এমন থাকেন যারা ঈশ্বরের থেকেও নিজের মহিমা আর পরিচয় প্রকাশ করা নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন। আমি বাবা সহজ সরল মানুষ, আমার সেগুলোর কোনো ব্যাপারই না। তাতে আমার অতিরিক্ত আপ্যায়ন না হয় হোক, লোক আমায় যেভাবে ঠিক সেভাবেই ভালোবাসুক। তাদের সকলের সাধারণ ঠাকুর মশাই হয়েই থেকে যাব। রাতের দিকে দেখলাম পরেশবাবু বেশ চিন্তিত। একবার এদিক একবার সেদিক করতে লাগলো। কখনো জানলার কাছে যাচ্ছে, মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, আবার কখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারণ জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা জানি না, শেষে তবুও জিজ্ঞাসা করেই বসলাম। আপনাকে দেখছি অনেক চিন্তিত। যদি কিছু মনে না করেন আর আমাকে বলার মতো মনে করেন তবে কিন্তু বলতে পারেন। না, আপনাকে বলতে কোনো সমস্যা হবে না ঠাকুরমশাই। এই বলে লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে শুরু করলো।
আমার বিয়ে হয়েছে এই 5 মাস মতো হলো। আমার স্ত্রীর নাম তারা। ওর বাড়ি আমার পাশের গ্রামে। আমাদের পরিবার বলতে আমি, তারা আর আমার মা। আমার স্ত্রী সন্তান সম্ভবা। আমি এখানে একটা কারখানায় কাজ করি, বেশ উঁচু পদেই আছি। এইসব মিলিয়ে আমাদের সংসার বেশ সচ্ছল, বেশ সুখে আমরা ঘর করছি। কিন্তু এরই মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। আ- আর আর সে সমস্যাগুলো বেশ গুরুতর। গুরুতর? যেমন? কয়েক সপ্তাহ আগে থেকে আমার স্ত্রী একটা ব্যাপার লক্ষ্য করছে। তার কেবলই মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। ঘুমানোর পর মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। মা ওর সঙ্গে ঘুমন। মাঝরাতে তারাকে ধড়পড় করে ঘুম থেকে উঠতে দেখে মা বলেন, কি হয়েছে বৌমা? তারা জানায় কেউ নাকি তার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার মুখটা কেমন যেন বদলে যেতে থাকে। আস্তে আস্তে হতে থাকে এক বিভৎস মুখ। হ্যাঁ, এমন করেই না অনেকদিন চলতে থাকে ঠাকুর মশাই। দু একটা ওঝা কবিরাজ দেখিয়ে ঠিক হলো, কিন্তু কদিন আর কিছুই দেখা গেল না। তারা ঠিকঠাক, কারোর উপস্থিতি সে আর টের পায় না। খাওয়া দাওয়া কাজ করা বেশ ঠিকঠাকই চলছে। একদিন মা গিয়েছেন ভাইয়ের বাড়ি। দুপুর নাগাদ একা ছিল তারা। পাশের বাড়ির মেয়েটা সবজি কেটে চলে গিয়েছিল। এমন সময় মা নাকি দৌড়ে এসে দাওয়ায় শুয়ে ধড়পড় করছিলেন। তারা ডাকলেও উনি কোনো উত্তর করেনি। তারপর পাশের বাড়ির লোকজন ডাকা হলো। তারা এসে দেখলো জায়গাটা ফাঁকা, ওখানে কেউ নেই। বিকেলে মা ফিরে এলেন। তারা জিজ্ঞেস করতে বললেন, উনি আসেননি তো? আর উনি তখন ভাইয়ের বাড়িতেই ছিলেন। বিকেলে ভাইয়ের ছেলে, মানে আমার মামাতো ভাই, এসে দিয়ে গিয়েছে তাকে। তারা তো একেবারে অবাক। পাশের বাড়ির লোকেরা একবার ভেবেছে তারার মাথা খারাপ হয়েছে। আমি জানি না আসলে আসলে সমস্যাটা কোথায় বা কি সমস্যা। তারার কথাবার্তায় প্রচন্ড ভয় আমি লক্ষ্য করেছি ঠাকুরমশাই। সর্বদা সর্বদা কি একটা ভয় ওকে তাড়া করে ঘুরছে যেন। এমন আরো অনেক ঘটনা আছে ঠাকুরমশাই। আমি এই জন্যই বাড়ি ফিরছি। আমাদের সুখের সংসারটা কেমন ভেঙে যাচ্ছে ঠাকুরমশাই। না জানি কার নজর লেগেছে। আমাদের বাড়ির 3টে লোকের মধ্যে যে প্রচুর মিল, সেটা দেখলে লোকেরাও অবাক হয়ে যায়। শাশুড়ি বৌমা যেন মেয়ে আর মা। সারাদিন এত গল্প, এত ঝগড়া, আবার একসাথে কাজ করা, ঘুরতে যাওয়া। জানেন না এত মিল কেউ দেখলে বুঝতেই পারবে না শাশুড়ি বৌমা। কিন্তু এর মধ্যেই এত কিছু হলো যে আমি নিজেই বুঝতে পারছি না কি করব। কারণ এর মধ্যেই অনেক বৈদিক কবিরাজ দেখানো হয়ে গিয়েছে, কোনো কাজ হয়নি। তারার পেটে সন্তান আছে, আর এই সময় ওর এমন অবস্থা, রুগ্ন হয়ে গিয়েছে ঠাকুরমশাই। কথাবার্তা ঠিকঠাক বলতেও পারে না, কেমন পাগলের মতো। আমার মনে হলো আমি একবার চেষ্টা করে দেখি, ঈশ্বরের উপর আস্থা রেখে দেখি না পারি কিনা। হতে পারে আমার এই চেষ্টায় ওনার সাহায্য হলো। বাকিটা তো ভগবানের হাতে। ওনার দিকে তাকিয়েই বললাম, আমি একবার তোমার স্ত্রীকে দেখতে চাই, আর তোমার বাড়িটাও দেখতে চাই। আমার কথা শুনে উনি যেন ভরসা পেলেন। চোখে মুখে উৎসাহ ধরা পড়ল। আমার দিকে এগিয়ে বললেন, সত্যি আপনি যাবেন আমার সাথে ঠাকুরমশাই? হ্যাঁ, যাব। আমি একবার গিয়ে দেখি না। ভগবান চাইলে সবই সম্ভব। যত বড়ই শক্তি হোক না কেন, সে তো আর ভগবানের চাইতে বড় হতে পারে না, তাই না? সত্যি সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ ঠাকুরমশাই। আপনার সাথে মিশে আর কথা বলেই আমার কেমন বিশ্বাস জন্মে গেছে আপনার উপরে। আমার কেন যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান আপনাকে পাঠিয়েছেন আমার কাছে। আপনি যেন সব কিছু ঠিক করে দিতে পারবেন। মুড়ি মুড়কি খেয়ে রাতটা দুজন গল্প করেই কাটিয়ে দিলাম।
ভোরের দিকে ঘুমিয়ে গেলাম কখন যেন। তারপর ঘুম ভাঙলো সকালে। চারিদিকে লোকজনের গ্যাঞ্জাম শব্দ আর সকালের গরম সূর্যালোক, কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। এভাবেই আরো কিছুটা যাওয়ার পর দুপুরের দিকে আমরা মালদা নামলাম। চারিদিকে শুধু আম আর আমের বাগান। শহরের গ্যাঞ্জাম পেরিয়ে গরুর গাড়ি করে আমরা গ্রামের পথ ধরলাম। শুকনো মাটির ওপর শব্দ করে গরুর গাড়ি চলছে। এদিকে গরমে নিয়ে গেছি একেবারে। মাঠে ধান গাছের ওপর সোনালি রোদ চিকচিক করছে। আরো দূরে নীল আকাশ জুড়ে পাখির আনাগোনা। এইসব পেরিয়ে গ্রামের প্রান্তে গাছগাছালি ঘেরা একটা বাড়িতে গিয়ে আমরা নামলাম। চারিদিকের বাড়ি ঘরগুলোর চাইতে পরেশবাবুর বাড়িটা একটু যেন বেশি সচ্ছল। একতলা পাকা বাড়ি, সামনে উঠোন আর বাগান। সদর পেরিয়ে ডান দিকে আম কাঁঠাল বাগানের মাঝে পুকুর। ভেতরে পা রাখার পরেই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। ভালো করে শুকে দেখার চেষ্টা করলাম। কি হলো ঠাকুরমশাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বুঝলাম, এখানে কিছু একটা আছে যার প্রভাব পড়েছে এই বাড়ির ওপর, যার নজরে আছে এই বাড়ি। আমরা ভেতরে ঢুকতেই ওনার মা আর স্ত্রী এলেন। ছেলে আর মা চোখ ইশারা করে তারার দিকে তাকিয়ে কিছু বলা বলি করছিলেন। তারা ব্যস্ত আমাদের সেবা করতে। সাধারণ লাগছে এখন, কিন্তু শরীর রুগ্ন আর গায়ের রং কেমন কালশিটে। কোটরে ঢুকে গেছে চোখ দুটো। পা ধোবার জল দিল। আমরা হাত পা ধুয়ে বসলাম। তারপর ফলাহার নিয়ে এলো। আমি তারার দিকে তাকালাম। স্বামীর আগমনের পর স্ত্রীর চোখে মুখে যে আনন্দের হাসিটা ফুটে ওঠে, সেটা তার মধ্যে যেন নেই। শুধু দায়িত্বের খাতিরে যেটা করে যেতে হয় সেটাই করছিল বলে মনে হলো। এমনটা নয় যে শাশুড়ি খারাপ বা এইসব ব্যবহারে রেগে যাবেন, কিন্তু তবুও কেমন একটা উদাসী ভাব তার মধ্যে। খাবার পর পরেশবাবুর মা রমাদেবী বাড়ির ঝিকে বললেন আমায় আমার ঘরে নিয়ে যেতে। বসার ঘরের 2-3টে ঘর পেরোনোর পর শেষ ঘরটা আমার। ঝুলি রেখে জানলা খুলে দিলাম। বাইরেটা বেশ ভালো লাগলো। বাড়ির চারিদিকে বেশ সবুজ। পিছনের দিকটা বেশ নির্জন। ওইদিকে নদীর পাড়। তবে তার আগে অনেকটা জায়গা জুড়ে ভ্যাট গাছের জঙ্গল পেরিয়ে একটা শেওড়া গাছ। জায়গাটা প্রচন্ড রকমের ঘিঞ্জি মনে হলো। ওদিকে তেমন কেউ যায় কিনা ঠিক নেই। ওদিকেই একটা পাখি সুর টেনে টেনে ডাকছিল। একটু পরেই খেতে ডাকলো। দেখলাম পরেশবাবু আমার জন্য অপেক্ষা করছেন। সামনে যেতেই বললেন, থাকতে কোনো অসুবিধা লাগছে না তো ঠাকুরমশাই? আপনি কেমন জায়গা পছন্দ করেন না করেন? আমি হেসে বললাম, আপনি আমায় হাসালেন। আমার আবার এগুলো কি? এমন সুন্দর একটা নিরিবিলি জায়গা, আমার মন জুড়িয়ে যাচ্ছে সত্যি। আপনি আর ভাববেন না তো, চলুন। গিয়ে দেখি বেশ কয়েক পদের রান্না করে সাজিয়ে দিয়েছেন ওনার মা। সাথে তারা হাতে হাতে কাজ করছে। ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সর্ষে দিয়ে ঢেঁড়স, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা রসালো তরকারি, বড় মাছের ঝোল ইত্যাদি। শেষ পাতে মিষ্টি আর দই। কাল থেকে ট্রেনে আসার পর যে খিদে লেগেছিল, তারপর এক তৃপ্তি নিয়ে খাবারগুলো সাবার করে দিলাম। তারপর একটু শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই 2 চোখ জুড়ে কেমন ঘুম নেমে এলো। একটু পরেই কোথায় যেন হারিয়ে গেলাম। চারিদিকে ঘন ঘটা অন্ধকার। আমি যেন ক্রমশ পথ হারিয়ে ফেলেছি। দূরে থেকে একটা বিকট হাসি হাসতে শুনতে পাচ্ছি। খুব ভয়ঙ্কর একটা হাসি। আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। সেই বিকট হাসিটা চারিদিকে একটা প্রলয়ের সৃষ্টি করছে। হাতড়ে হাতড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টা করেও যেন কিছুই করতে পারছি না। আমায় যেন কে এবার ধরে ফেললো। আমি বুঝতে পারছি না যে কে আমাকে ধরেছে, তবে খুব শক্ত করে পেছন থেকে ধরে আছে। গলায় এত জোরে একটা চাপ পাচ্ছি যে চিৎকারও করতে পারছি না। ধরপড় করে উঠে বসলাম। উঠে দেখলাম সন্ধে হয়ে গিয়েছে। আমার ঘরে আলো জ্বালাতে এসেছেন রমা দেবী। জ্বালিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। আমি তখনই ডাকলাম, শুনুন। রমা দেবী থেমে গেলেন।
পিছন করে তাকিয়ে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, বলুন। আমি শুনেছি আপনার বৌমার সমস্যা হচ্ছে, কিন্তু ওনার মধ্যে তো কোনো অদ্ভুত আচরণ লক্ষ্য করিনি এখনো অবধি। আসলে সমস্যা দিনে তেমন দেখা যায় না ঠাকুর মশাই, রাতেই বেশি সমস্যা দেখা যায়। আপনি তো আছেন, আজ দেখবেন কেমন সমস্যা। আমি পরিষ্কার হলাম। সন্ধ্যার চার কিছু ভাজাভুজি খেয়ে পরেশবাবুর সাথে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় স্পষ্ট মনে হলো আমাদের আগে আগে কোনো কালো ধোঁয়া যেন বেরিয়ে গেল বাড়ির ভেতর থেকে সদর দিয়ে। চারিদিকে ব্যাঙের ডাক আর পাল্লা দিয়ে ঝিঝির চিল্লানো। আবজা চাঁদের আলোয় চারিদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছি আমরা। গ্রাম জঙ্গল পেরিয়ে নির্জন নদীর তীরে একটা বসার আড্ডা। ওখানে গিয়ে দেখি লণ্ঠনের আলোয় বেশ কয়েকজন পুরুষ মানুষ বসে আছে। সারাদিন কাজ করার পর গাঁয়ের লোকেরা এখানে একটু আড্ডা দেয়, বুঝলেন তো ঠাকুরমশাই। তাস খেলা হয়, কেউ দাবা নিয়ে আসে। আমার সঙ্গে আলাপ হলো সবার। আলো আধারির মাঝে মাঠের শেষে এই বাঁশের মাচা, ওপরে খড়ের ছাউনি দেওয়া, অন্যদিকে শব্দ তরঙ্গ নিয়ে নদী বয়ে যাচ্ছে। মাথার ওপর উজ্জ্বল নক্ষত্র। ওরা খেললেও আমি খেললাম না। নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলাম। ঝোপঝাড় করে আলোর রোশনাইয়ের মতো জোনাকি জ্বলে যাচ্ছে। নদীর জলে চাঁদের আলো পড়ে রূপালী বর্ণ ধারণ করে আছে। কিছুটা দূরে নৌকা নিয়ে মাছ ধরা জেলেদের হাঁক ডাক আর গানের সুর ভেসে আসছে। পাড়ে গিয়ে বসলাম। খুব শান্ত জায়গা, বড্ড ভালো লাগছিল। দূরের দিকে তাকিয়ে আছি, এমন সময় মনে হলো একটা কালো ধোঁয়া আমার পিছন থেকে গিয়ে সামনের দিকে হারিয়ে গেল। তার বাতাসে আমার শরীরটা কেমন শীতল হয়ে উঠল। চারিদিকে তাকালাম, আর কোথাও তাকে পেলাম না। শুধু চিজিগুলো তখন বিকট কান ফাটানো স্বরে ডেকে যেতে লাগলো। আকাশে মেঘ করে উঠল। দূরে কোথাও বিদ্যুৎ চমকে জানিয়ে দিল বৃষ্টি হবে বলে। ছাউনির ভেতর থেকে চিৎকার এলো, ঠাকুরমশাই! আমি সেদিকে গেলাম। তখনও জোরে শব্দ করে বাতাস দেওয়া শুরু হয়েছে। বৃষ্টি আসবে হয়তো এখনই, চলুন ফিরে যেতে হবে। সবাই মিলে একসাথে আল পথ দিয়ে বাড়ি ফিরতে লাগলাম। প্রচণ্ড জোরে হাঁটার গতি নিয়ে আমরা ওই আবজা অন্ধকারে ফেরার রাস্তা ধরলাম। আকাশ আরো একবার চমকে উঠল। সেই আলোয় চারিদিক মুহূর্তের জন্য পরিষ্কার হয়ে গেল। আমরা হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। হালকা বৃষ্টি শুরু হলো। আমরা এবার ছুটতে লাগলাম। সবার মধ্যে কোলাহল ছড়িয়ে পড়ল। তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য যে যেদিকে পেল ছুটতে লাগলো। অবশেষে আমরা দুজন রইলাম, কারণ শেষে গিয়ে পরেশবাবুর বাড়ি। আমরা আধ ভেজা হয়ে বাড়ির প্রায় কাছেই পৌঁছে গেছি। এমন সময় অন্ধকারে খুব জোরে একটা কান্নার রোল শুনতে পেলাম। অনেকগুলো কান্নার স্বর যেন একসাথে বেজে উঠল। আমরা দুজনে আচমকা থেমে গেলাম। ওই কান্নাগুলো যেন আমাদের শরীর অবশ করে দিয়েছিল। কিছুতেই সামনে যাওয়ার মতো শক্তি আর রইল না। বাতাস তখন প্রচণ্ড গতিতে শুরু হয়েছে। সেই দাপুটে শব্দের তালে চারিদিকের আর কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছাচ্ছে না। আমরা হতভম্ব হয়েই দাঁড়িয়ে রইলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে ছুটে এসে কেউ আমাদের গায়ে ধাক্কা খেলো। খেয়েই ভীত কণ্ঠে চিৎকার করে উঠল, আরে ওরে ওরে ওরে, কে কে কে? ওহ, প্রবীর কাকু না? প্রবীর কাকু? তুই পড়িস? হ্যাঁ গো কাকু, তুমি এই আধার রাতে বৃষ্টিতে কোথায় বেরোলে? তখন বাতাস একটু কমলেও বৃষ্টি চলেছে নিজের মতো। সেভাবেই দুজনে একটু বেশি গলার স্বর উঁচিয়ে গল্প করতে লাগলো। অন্যদিকে কান্নার স্বর একইভাবে হয়ে যাচ্ছে। এবার প্রবীর বাবু যেটা বললেন সেটা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কান্না কান্না, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আরে বাবা, আরে বাবা, শুনলাম সবুজের বউটা, সবুজের বউটা মারা গেল, গেল গেল, মারা গেল। আমরা দুজনেই বাড়ি না গিয়ে প্রবীর বাবুর সাথে গিয়ে দাঁড়ালাম সেই সবুজ বাবুর বাড়ি। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, সেই সাথে পাল্লা দিয়ে লোকজনের ভিড়।
কেমন একটা আতঙ্ক চারিদিকে। কোনো আলো নেই, একটা লণ্ঠন কোনো মতে ঘরের ভেতর জ্বলছে। জলের ওপর ছপ ছপ শব্দ করে আমরা তিনজন এগিয়ে যেতে লাগলাম। কয়েকটা গাছের ডাল ঝরে ভেঙে পড়েছে বাড়ির উঠোন জুড়ে। সেগুলো ডিঙিয়ে যখন দাওয়ায় উঠলাম, পুরো চমকে উঠলাম। নিভু নিভু আলোয় দেখলাম পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসা একটা মৃতদেহ। কেউ যেন তার পেট খুব লেখেছে, তার থেকে কিছু নাড়ি ভুড়ি বেরিয়ে আছে, সাথে রক্তে ভেজা মেজে। চোখ দুটো ভয়ঙ্কর ভাবে মেলে আছে, জিভটা বেরিয়ে আছে গলার কাছে। আমি ধীর পায়ে সামনে এগিয়ে গেলাম। লণ্ঠনের মৃদু আলোয় ভালো করে তাকালাম তার চুলের দিকে। ওখানে একটা দুল আটকে আছে, সেটা সবার অলক্ষ্যে আমি আমার হাতে নিয়ে নিলাম। চারিদিকে পিশাচিনি বেরোনোর কথা রটে গেল। সেই সঙ্গে একটা ভয় গ্রামের সকলের মধ্যে ছড়িয়ে গেল। মাঝরাতে বৃষ্টি কমলে তখনই মৃতদেহ পুড়িয়ে ফেলা হলো, আর এমন শরীর রাখার কেউ সাহসও পেল না। শুনলাম সবুজবাবুর স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কদিন থেকেই নাকি কি সব হচ্ছিল তার সাথে। ঘুম ভেঙে উঠে বসে হঠাৎ বলে ওঠে, না, না, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। এমনই আরো কয়েকটা অদ্ভুত কাজ করছে কদিন। একজন কবিরাজ গোছের লোক চিকিৎসা করছিলেন। বলেছিলেন নদীর পাড়ে থেকে কোনো বাতাস লেগেছিল, আর সেটা ঠিক হয়ে যাবে। আবার 2 দিন থেকে সামান্য জ্বর বলে সবুজবাবুর বউ নিজের ঘরে শুয়ে বিশ্রাম করছিল। স্বামী আর বাকিরা রান্নাঘরে খাবার খাচ্ছিল। বৃষ্টির দরুন তাড়াতাড়ি খাচ্ছিল, আর এমন সময় চিৎকার শুনে ছুটে এসেছিল। এসেই দেখেছিল এমন একটা বীভৎস দৃশ্য। একেবারে আঁতকে উঠেছিল সকলে। পা বিছানায় হলেও মাথা ছিল মেঝেতে। পেটের থেকে টকটকে লাল রক্তগুলো বেরিয়ে পড়ছিল বুক থেকে মাথা হয়ে একেবারে মেঝেতে। চোখ দুটো কেমন বৃষ্টিভাবে মেলে আছে, যেন সবার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। প্রবল হিংসা বিদ্বেষ লেগে আছে ওই চোখে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। চারিদিকে কেমন গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা হয় আর কি। গ্রামে কিছু একটা ঘটলে যেভাবে সকলে মিলে সেটাকে আলোচনা করে আর কি। চারিদিকে সেই একই গল্প। পুকুর ঘাট থেকে রাস্তার মোড়, বাড়ির দাওয়ায় সেই একই গল্প। হাত মুখ ধুয়ে বসলাম দাওয়ায়। রোদ্দুর উঠেছে, ঠিক এখনো কেমন ভেজা ভেজা চারিদিক। গাছপালা ডালপাতা চারিদিকে ছড়িয়ে আছে। চা খেতে খেতে তাকালাম পরেশ বাবুর দিকে। উনিও হয়তো ভয়ে সারা রাত ঘুমোতে পারেননি। এটাই হবার কথা। কাল যারা মৃতদেহ দেখেছিল, কদিন ঘুম আসবে না নির্ঘাত। কি বীভৎস একটা দৃশ্য, ভাবতেই কেমন যেন ভয় লাগে। এমন সময় আমার পাশ দিয়ে বাসন কোসন নিয়ে বেরিয়ে গেল তারা। মাথার ঘোমটাটা খোপার পিছনে গোজা ছিল বলে মুখটা দেখা যাচ্ছিল না, আর আমি লক্ষ্য করলাম ওর ডান কানে একটা দুল নেই। অন্য কানের দুলটা ভালো করে লক্ষ্য করলাম, হ্যাঁ, পদ্ম ফুলেরই নকশা করা। ঘরে এসে কালকে আনা দুলটা হাতে নিলাম। হ্যাঁ, একই দুল, এই তো পদ্ম ফুলের নকশা। মুহূর্তে আমার মাথায় জট পাকিয়ে গেল। এক ধাঁধার ভেতরে পড়ে গেলাম আমি। কি হচ্ছে এটা? এই দুল তো আমি কাল সবুজবাবুর মৃত স্ত্রীর চুলে আটকে থাকতে দেখেছি। তার 2 কানে দুল থাকার পরেও এই দুলটা দেখে আমি তুলে নিয়েছিলাম, দেখার জন্য যে এটার আসল মালিক কে হতে পারে। কারণ এটা কোনো মানুষের কানের দুলই। আমায় সেজন্যই খুঁজতে হতো, কিন্তু ভাবতেই পারিনি যে সেটা মিলে যাবে পরেশবাবুর স্ত্রীর সাথে। ক্রমশ আমার চারিদিকে সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এতগুলো প্রশ্ন আমার ভেতর কিলবিল করছে, কিন্তু কোনো সমাধান করতে আমি পারছি না। একটু পর পরেশবাবুর সাথে বেরোলাম। উনি বললেন, তো ঠাকুরমশাই, তারাকে তো দেখলেন। যদিও কাল থেকে আজ অবধি সবই ঠিকই আছে, আপনি তাও কি কিছু আন্দাজ? আমায় একটু সময় দিন, কারণ কাল যে মৃত্যুটা দেখলাম তার মতো মনে হচ্ছে তার আরও বিপদ। আর শুধু তাই নয়, হতে পারে আরও কারোর বিপদ। আপনি ভয় পাবেন না। আমি জানি না আপনাকে বলা ঠিক হতো কি না,
কিন্তু বললাম যাতে আপনি একটু সাবধান হন। আর হ্যাঁ, তার আর একটু খেয়াল রাখুন। আমাকে একটা সাহায্য করতে হবে। পরেশবাবুর মুখটা দেখেই বুঝতে পারছিলাম অনেক দুশ্চিন্তা আর প্রশ্নের ভিড় জমেছে। সেসব দূরে ছড়িয়ে আমার শেষ কথাই বলে উঠলেন, কি সাহায্য ঠাকুরমশাই? পাড়ার আর কোনো স্ত্রীলোকের সাথে অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা আপনি আমায় জানান। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমায় জানান। আর হ্যাঁ, শক্ত থাকবেন। আপনার স্ত্রীর কিছু হতে দেব না আমি। আপনার বাড়িতে আমি সেই সব ব্যবস্থা করে রেখেছি। আপনাদের বাড়ির কারোর কোনো ক্ষতি কেউই করতে পারবে না। বাড়ি ফিরেই রমা দেবীর কাছে বসলেন পরেশবাবু, কারণ ওনার মা এসব জানতে পারেন। আর জানতে পারলেন পাড়ার আরও 4 স্ত্রীলোক এমন সব অদ্ভুত আচরণ করছে, আর যাদের দুজনই 2 মাস ও 3 মাসের অন্তঃসত্ত্বা। আমি একটা জিনিস বুঝলাম, এখানে কোনো কারণে অন্তঃসত্ত্বা মহিলারাই লক্ষ্য। পরেশবাবু, আমি প্রত্যেকের সাথে দেখা করতে চাই। যতটা শীঘ্র পারুন আমায় তাদের কাছে নিয়ে চলুন। আমি যেতে চাই। কে জানে কখনকার বিপদ হতে পারে। আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। সন্ধে হলো কারণ আমায় সব কিছু প্রস্তুত করতে হলো। সাথে বন জঙ্গল ঘুরে একটা দরকারি জিনিসও আনার ছিল। সমস্ত কিছু দিয়ে একটা কবচ তৈরি করলাম সবার জন্য। এটা গায়ে রাখলে অন্তত কারোর বিপদ হবে না আপাতত। তারপর আমি আসল কারণ খুঁজব, কিন্তু তারও আগে এই কজনকে আমার সুরক্ষিত রাখতে হবে। পরেশবাবু আর আমি এইসব আলোচনা করছিলাম, এমন সময় তাকিয়ে দেখি দরজার আড়াল থেকে কেউ আমাদের কথা শুনছে। বাতাসে ভাসমান তার শাড়ির আঁচল জানিয়ে দিল সেটা তারা। তবে আমায় আর কারোর বাড়ি যেতে হলো না। খবর শুনে একে একে সবার পরিবার চলে এলো এই বাড়িতেই। আমি দাওয়ায় বসতে দেখি 3 জন অসুস্থ স্ত্রীলোককে নিয়ে তাদের শাশুড়ি স্বামী এসে বসে আছেন, আর একজন পরিবার শুনলাম আসছে। একটু বাতাস দিচ্ছে চারিদিকে। দাওয়ায় একটা লণ্ঠন জ্বলছে। সামনে বাগানে চাঁদের আলো ঝকমক করছে। সেই আলোতেই দেখলাম সদরের দিক থেকে আরো 4 জন আসছে। একজন স্ত্রীলোক আর তার স্বামী ও শাশুড়ি। পাশে আরো একটা মেয়েকে দেখে বুঝলাম এটা তার ননদ হতে পারে। এমন সময় তাদের মাঝে সেই স্ত্রীলোক দাঁড়িয়ে পড়ল। বাকিরা এগিয়ে আসছে নিজের খেয়ালে। আমরা দেখতে পারলাম স্ত্রীলোক এবার দাঁড়িয়ে পিছন দিকে হাঁটছে। চাঁদের আলোয় তার মুখের অভিব্যক্তি বোঝা না গেলেও তার কণ্ঠের গড়গড় শব্দটা জানান দিল চেষ্টা করেও সে কিছু বলতে পারছে না, শুধু পিছিয়ে যাচ্ছে। এবার সকলের ধ্যান ফিরল। আমরা ছুটে গেলাম সেদিকেই, কিন্তু আর কিছুই করতে পারলাম না। একটা আছড়ে আমাদের চোখের সামনে সেই স্ত্রীলোক শূন্য থেকে পড়ে গেল সামনের বড় পাথরের ওপর, আর তার পেটের সমস্ত কিছু ফেটে বেরিয়ে পড়ে গেল চারিদিকে। সাথে আকাশে বাতাসে একটা আর্ত চিৎকার ভেসে উঠল। ব্যাস, চারিদিক নিস্তব্ধ। একটা শেয়াল দূর থেকে সুর করে ডেকে উঠল। ঝিঝি পোকা ঠিক আবার আগের মতোই স্বরে ডেকে যাচ্ছিল। আর আমরা পিছনে দাঁড়িয়ে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছি সামনের দিকে। মুহূর্তের ভেতর চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। নিজেকে বড্ড অকর্মণ্য বলে মনে হচ্ছিল। সেই রক্তাক্ত মৃত শরীরটাতে যতবার তাকাচ্ছি ততবার মনে হচ্ছিল আমরা হয়তো চেষ্টা করলেই তাকে রক্ষা করতে পারতাম। আর অন্যদিকে রাগে ফেটে পড়ছে আমার মাথা। ইচ্ছে করছে এখনই সেই নিষ্ঠুর ব্যক্তিকে এনে ঠিক এমনই কষ্ট দিই, যতটা কষ্ট দিচ্ছে এইভাবে কিছু অসহায় লোককে। কতটা নির্দয় সে, কতগুলো প্রাণকে এইভাবে এক লহমায় শেষ করে দিতে পারছে। আর কিছু নতুন ফুটে ওঠা প্রাণকে ফুটে ওঠার আগেই শেষ করে দিচ্ছে। তবে সে যেই হোক, আমি তাকে কঠিন থেকে কঠিনতম সাজা দেব। তার দেওয়া কষ্ট দ্বিগুণ করে তাকে ফেরত দেব। এই আমি প্রতিজ্ঞা করলাম। তাকে ধরার জন্য যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তার মোকাবিলা করব। আর তার এই বর্বরতা আমি থামিয়ে দেব। মুহূর্তে চারিদিকে কোলাহল বেড়ে গেল। লোকজন ভরপুর হলো জায়গাটায়। কান্নার রোল ভেসে উঠল। আমি তাড়াতাড়ি সেই সব স্ত্রীলোককে পরেশবাবুদের একটা ঘরে নিয়ে গেলাম। তারা অত্যন্ত ভীত হয়ে আছে। তাদের সঙ্গে তাদের শাশুড়িকে রেখে
আমি ঘরে একটা বন্ধনী দিলাম, তারপর নির্ভয় দিয়ে বললাম, তোমাদের কোনো ভয় নেই, এখানে তোমরা সকলে এখন নিরাপদ থাকবে। কিন্তু হ্যাঁ, এই ঘরের বাইরে আসবে না। যে কোনো মুহূর্ত বা যে কোনো ঘটনায় ঘটুক না কেন, কেউ আসবে না কিন্তু, তাহলে তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। তাই দয়া করে তোমরা এই ভেতরেই থেকো। আমি আছি, আমি কারোর কিছুই হতে দেবো না, শুধু তোমরা এর ভেতরেই থেকো। আমরা বেরিয়ে গেলাম। বাইরে তখনও কান্নার রোল আর সেই লোকজনের শোরগোল। আতঙ্কের ভেতরেও যে সবাই এসেছে এটাই অনেক। এবার প্রশ্ন করলাম পরেশবাবুকে। পরেশবাবু, আপনার স্ত্রী কোথায়? ঠিক এমন সময় শেষের ঘর থেকে এদিকে ছুটে এলেন রমা দেবী। বাবা, বৌমা কোথাও তো নেই। মুহূর্তে যেন বদলে গেল পরেশবাবুর মুখটা। উনি আমার পায়ের কাছে লুটিয়ে বললেন, আপনি তো বলেছেন ঠাকুর মশাই আমার স্ত্রীর কিছু হতে দেবেন না আপনি, তবে কেন এমন হলো ঠাকুর মশাই? কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজবো ওকে? আপনি কি কথা রাখতে পারলেন না তবে ঠাকুর মশাই? আমার তারা কি তবে? আমি ওনাকে তুলে ধরলাম। লোকটাকে দেখে কষ্ট হলো, তবে এটাও ভাবতে লাগলাম তারা আসল অপরাধী। এটা যদি কখনো প্রমাণ হয় তবে তখন কি হাল হতে পারে এই লোকটার। লোকটা কেঁদে চলেছেন। আপনি শান্ত হন দয়া করে, এখন ভেঙে পড়ার সময় নয়। আমি কাজে লেগেছি বলে সে এত তাড়াতাড়ি এসব করছে, নইলে ধীরে ধীরে এমনই মৃত্যু হতো, কিন্তু কেউ কিছু করতে পারতো না। কাজেই আমার খুব শীঘ্রই কিছু করতে হবে। শুধু আপনি ভেঙে পড়বেন না, আপনি আমার উপরে আশা রাখুন, কিছু হবে না আর দেখবেন। মৃতদেহ শ্মশানের দিকে নিয়ে যাওয়া হলো। চারিদিকে নিস্তব্ধতা। কেউ কেউ তখনও আছে, তবে তাদের মধ্যে আর কোনো কোলাহল নেই। পাড়ার প্রত্যেকটা বাড়ি প্রচণ্ড নীরব হয়ে আছে। আমি অপেক্ষায় আছি দূরে দাঁড়িয়ে, কারণ আমি জানি আজকে কিছু না কিছু ঘটতে চলেছে আবারও, আর আমায় সজাগ থাকতে হবে। রমা দেবীকেও সেই ঘরে রেখে আমি ঘরের দরজা বাইরে থেকে আটকে রাখলাম। তারপর পরেশবাবু আর আমি বাগানের গাছের ভেতর চুপচাপ বসে রইলাম। চারিদিক কেমন ঘুমিয়ে আছে। আকাশে তারা সরে গিয়ে কালো মেঘ জমাট বেঁধেছে। বৃষ্টি আসেনি, তবে যখন তখনই আসতে পারে। যদিও এখন বৃষ্টি না এলে আমাদের জন্য অনেক সুবিধে। একটা পেঁচা গাছের ডাল থেকে অলক্ষণে সুরে ডেকে চলেছে। মশার কামড় দুজনকে প্রায় অতিষ্ঠ করে তুলেছে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। পাশে বসে থাকা পরেশবাবু যে গভীর চিন্তায় আছেন সেটা আমি বুঝতে পারছি। একটার পর একটা প্রশ্ন যে ওনাকে ভাবাচ্ছে সেটাও বুঝতে পারছি। উনি অনেক ধৈর্য নিয়ে বসে আছেন, আমরা চুপচাপ আছি। পাশের ঝোপের ভেতরে অসংখ্য জোনাকির জ্বলে জ্বলে নিভে যাওয়া তাকিয়ে দেখছি। কখনো মনে হচ্ছে একটা কালো ধোঁয়া বাড়ির ভেতর আর বাইরের দিকে যাতায়াত করছে। সেটা পরেশবাবু টের পাচ্ছেন না, তবে আমি বেশ ভালোই বুঝতে পারছি। কখনো অন্ধকারে নূপুরের শব্দ শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে কেউ খুব মিহি সুরে গুনগুন করে গান গাইছে। এমন সময় একদিক থেকে হেঁটে আসতে দেখা গেল তারাকে। তার নূপুরের শব্দই নিরিবিলি রাতকে জাগিয়ে দিল। সামনে দিয়ে একটা কালো বিড়াল মিয়াও করে পালিয়ে গেল। পরেশবাবু এগিয়ে যেতে চাইতেই আমি তার হাতটা টেনে ধরলাম। উনি আমার দিকে তাকালেন। আমি চোখের ইশারায় থেমে যেতে নির্দেশ দিলাম। স্বল্প আলোয় দেখলাম চারিদিকে তাকাচ্ছে তারা। দরজার দিকে কান পেতে রইল। ওখান থেকেই ফিস ফিস শব্দ শুনে সে ঠিক বুঝতে পেরেছে এখানেই সবাই আছে, আর হাত বাড়ালো খোলার জন্য, আর ছিটকে এলো দূরে। এবার সে বুঝতে পেরেছে ভেতরে যাবার তার সাধ্য নেই। আরো কিছু মুহূর্ত লাগলো। অল্প অল্প বৃষ্টি শুরু হলো। আমরা উঠতে পারছি না। ঠিক এমন সময় পড়ে যাবার ভান করলো তারা। তারপর দরজায় ধাক্কা দিতে লাগলো। আর কিছুটা দূরে হাত ছোঁয়া হয়ে ক্লান্ত ভয়ার্ত স্বরে বলে উঠল, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মুহূর্তে দরজা খুলে গেল, আর আমি জানি এবার ঠিক কেউ ভেতর থেকে এসে তারাকে ভেতরে নিয়ে যাবে, কারণ তারাকে বাঁচাতে হবে। আহ, ও আমায় শেষ করে দেবে। আহ,
আমায় আমায় শেষ করে দেবে। ব্যাস, ভেতর থেকে রমা দেবী এগিয়ে আসতে লাগলেন তারার দিকে। তারা দেখলাম কেমন একটা দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। আমি খুব আলতো পায়ে সেদিকে এগিয়ে গেলাম। রমা দেবীর হাতটা ধরে টান দিতে যাব, এমন সময় আমি তারার হাতটা ধরে তাকে ঘুরিয়ে দিলাম। রমা দেবী পড়তে গিয়েও বেঁচে গেলেন। তারা আমার দিকে শঙ্কিত চোখে তাকালো। দেখুন না ঠাকুর মশাই, ও ও আমায়, আমি আমি ঘরের পেছনের দিকে ওকে দেখেছি। আমায় আমায় আটকে। এবার নিজের রূপে আয়, অনেক তো খেলা দেখানো হলো তোর। ঘরের ভেতর থেকে সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে। পরেশবাবু আমার পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে শুনছেন কথাটা। রমা দেবী তখনও তার হাতটা ধরে আছেন। উনি সন্দেহের চোখে তাকিয়ে আছেন তারার দিকে। তারা আমতা আমতা করতে লাগলো। কি বলছেন ঠাকুর মশাই আপনি? আমি সেই দুলটা দেখিয়ে দিলাম। এই দুলটা কাল আমি লাশের গায়ে পেয়েছি। ও হ্যাঁ, তুমি এখন ভীত চোখে তাকিয়ে আছো কেন তারা? বলো, তোমার দুল হারিয়েছে তাই তো? এবার ওর চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো যেন। আমি মুহূর্তে আর দেরি করলাম না। মন্ত্র পড়ে তারা কিছু বোঝার আগেই ওকে বন্দি করে দিলাম। ওর চারিদিকে বলয় তৈরি হলো। প্রবল বাতাস শুরু হলো চারিদিকে। পরেশবাবু স্তম্ভিত হয়ে আছেন বাকিদের মতো, কারণ বলয়ের ভেতর থাকা তারা ক্রমশ যেন হিংস্র এক জন্তু হয়ে উঠেছে। ওর লম্বা চুল চারিদিকে ভাসছে, মুখটা বিকট ভয়ঙ্কর, চোখে যেন আগুনের হুলকা, গলা স্বর ফ্যাকাশে। আমায় ছাড়, নইলে ভালো হবে না। কার ভালো হবে সেটা পরে দেখা যাবে, আমি তোর ব্যবস্থা করব। না, আমি আমার প্রতিশোধ পূরণ না করে কোথাও যাব না। এই গ্রামের প্রত্যেকটা নিষ্ঠুর লোককে আমি সাজা দেব নিজের হাতে। মন্ত্র পড়ে পদক্ষেপ নেওয়ার আগেই আমি থেমে গেলাম। মুঠো করা হাতটা নিচে নামিয়ে বললাম, সাজা? ওর কণ্ঠ এবার আর্দ্র হলো। হ্যাঁ, আমি এই কারণেই আবার জন্ম নিয়েছি। আগের জন্মের মন্দাকিনী হয়েছে এই জন্মের তারা। অনাথ ছিলাম বলে জমিদার বাড়িতে একটা কাজের সুযোগ পেয়েছিলাম। জমিদারের ছোট ছেলে আমার রূপে মুগ্ধ হয়ে আমায় এক রাতে শেষ করে দিলেন। তারপর আমি বিচার চাইলে আমায় বের করে দেওয়া হলো জমিদার বাড়ি থেকে। গ্রামে ফিরে আসার পর কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি। নদীর পাড়ে একটা কুটির বানিয়ে একাকী জীবনযাপন করছিলাম। কদিন পর বুঝতে পারলাম আমার পেটে সন্তান এসেছে। মাত্র 13 বছরের আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তবুও ভেবেছিলাম এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। ও তো ভুল করেনি কোনো। কিন্তু জীবন আমার সাথ দিল না। এক রাতে প্রচণ্ড ব্যথা উঠল। গ্রামে কার বাড়িতে আসিনি আমি, সবার দরজায় নাড়া দিয়েছি। আমার রক্ত পড়ছিল, যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এদিকে প্রবল ঝড় শুরু হলো। ঘরে ফেরা হলো না, কেউ ঘরে ঢুকতেও দিল না, আমি অপবিত্র বলে। তারপর 3 মাসের সন্তানকে নিয়ে আমি অন্ধকারে ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের ভেতর পড়ে মরে যাই। তবে ঈশ্বর সবার বিচার করেন। কদিন পরেই জমিদার বাড়ির ছোট ছেলে বাজ পড়ে মারা গেল। জমিদার বাড়ির যারা আমায় সেদিন নোংরা কথা বলেছিল সেবারে বন্যায় সকলে ভেসে গেল। তারপর আমি তারা রূপে জন্ম নিলাম। আমার আমিকে আমি চিনিনি। যখন আমার গর্ভে সন্তান এলো তখন আমি কেমন ঘোরের ভেতর গেলাম। প্রথমে ভয় লাগলো, আর তারপর সবটা আমার চোখের সামনে ভেসে উঠল। তারার মধ্যে ততদিন এই শক্তি থাকবে যতদিন অবধি সে শান্ত হবে না। মহাকালীর আশীর্বাদ আছে আমার কাছে, আর আমি চাই এই গ্রামে কোনো সন্তান যেন জন্ম না নেয়। আমার সন্তান যেভাবে জন্মাতে পারেনি সেভাবেই সকলের সন্তানের মৃত্যু হবে। জয় মা কালী। কালীর নাম উচ্চারণ করে তারা নিমেষেই আরো শক্তিশালী হয়ে উঠল। বলয় ভেঙে বেরিয়ে আসতে লাগলো। আমি উপায় না পেয়ে শেষ চেষ্টা করলাম।
চিৎকার করে উঠলাম, আমার শেষ কথাটা শুনে যাও তারা, শেষ কথা। অমনি ও থেমে আমার দিকে তাকালো। তারা তোমার সাথে সেই জমিদার বাড়ি অন্যায় করেছিল, তারা সকলেই শাস্তি পেয়ে গেছে। আর হ্যাঁ, মানছি এই গ্রামের লোকেরাও ভুল করেছে, কিন্তু কিন্তু তাই বলে কিছু নির্দোষকে কেন শাস্তি দেবে? ওই মায়েদের দিকে তাকাও। তারা তাকালো ভেতরের দিকে। দেখো তারা, তার কত স্বপ্ন দেখছো শিশুটাকে নিয়ে। তুমি তো জানো এই স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা কি হতে পারে। তুমি কেন আর কাউকে এই যন্ত্রণা দেবে? আর তারা, সেই জন্মে তোমার জীবনটা দেখো, আর এই জন্মে দেখো, তোমার মহাকালী তোমায় এত সুখের একটা জীবন দিয়েছে। আর পরেশবাবুও তোমায় খুব ভালোবাসে, তার মাও তোমাকে সন্তানের মতোই ভালোবাসে। মহাকালী তোমায় আশীর্বাদে এই লোকগুলোর ভালোবাসা দিয়েছে এই জন্মে। আর হতে পারে আগের জন্মের সেই হারানো সন্তান তোমার গর্ভে আবার এসেছে। যারা ভালো তাদের সাথে ঠিক কখনো না কখনো অনেক ভালো কিছুই হয়। তারা অবাক হয়ে কড়া চোখে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক যেন ধ্বংসলীলায় মত্ত হওয়া মহাকালী হঠাৎ করে নিজের মমতাময় হৃদয়ের কাছে হেরে যাচ্ছে। পরেশবাবু তারার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলেন। আমি তোমায় অনেক ভালোবাসি তারা। তুমি কি পারো না, তুমি কি পারো না আমাদের সাথে নতুন করে শুরু করতে একটা সুন্দর জীবন? উপস্থিত গ্রামের সকলে ওখানে হাঁটু মুড়ে বসলো। ঘরে থাকা বউয়েরা সকলেও তাই করলো। এক বাক্যে বলে উঠলো সকলে, তারা, আমরা ভুল করেছি। দেখো তারা, নতুন জীবন তোমার। একদিন হয়তো তুমি ধ্বংসলীলা করতে করতে হাঁপিয়ে যাবে, আর সেদিন এই জীবন ফিরে পেতে চাইবে। কিন্তু ক্লান্ত তুমি, পাবে না এই সব। দেখো তারা, এই সুন্দর জীবন তোমায় হাত বাড়িয়ে ডাকছে, তুমি আসবে না? তারা তাকিয়ে আছে পরেশ বাবুর দিকে, ওর চোখও ছল ছলে। ব্যাস, এরপরই জ্ঞান হারিয়ে পড়ে গেল তারা। অনেক রাতে জ্ঞান ফিরে পরেশ বাবু আর রমাদেবীকে আগে খুঁজল সে। আজ ঘটে যাওয়া ঘটনাগুলো ওর মনে আছে কিনা জানা নেই, তবে কেউ আর কখনো কিছু মনে যাতে না করায় সেটাই বলা হয়েছে। ভালো থাকুক তারা। তারানাথ থামলেন। বাইরে রাত্রি নেমেছে। আমি কিশোরীর দিকে তাকালাম। আজ কেমন যেন হা হয়ে আছে এখনো।